বাংলাদেশের যে চলমান অর্থনৈতিক সংস্কার, বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে যে বিষয়গুলি আছে, সেগুলির প্রতি প্রতিটা দেশেরই একটা বড় রকম আগ্রহ থাকে। এবং এটাও মনে রাখতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুব ছোট একটা টিম নিয়ে যাচ্ছেন। তার মানেটা কি? তার মানেটা হলো তিনি বিশ্বকে বার্তা দিচ্ছেন যে আমরা যে একটা অতীতে বাগাড়ম্বরপূর্ণ পররাষ্ট্রনীতির কথা বলতাম, সেখান থেকে আসলে মিনিংফুল পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছে, যেটাকে আমরা বলি প্র্যাগম্যাটিক কূটনীতি। সুতরাং সেইখানে আমার মনে হয় যে তিনি রাজনীতির যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি সুসংহত করা, রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে বা থার্ড পার্টি রিপ্যাট্রিয়েশনের ক্ষেত্রে বিশ্বের কাছে আহ্বান জানানো, এবং সেই সাথে ক্লাইমেট চেঞ্জ থেকে শুরু করে বিশ্বে যে আমরা এখন দেখছি এক ধরনের অস্থিতিশীলতা, সেটা ধর্মের নামে হোক, সেটা রাজনীতির নামে হোক, এই বিষয়গুলি বিভিন্নভাবে আসবে। একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু তিনি শান্তিতে নোবেল পাওয়া, রাষ্ট্রগুলিতে শান্তি এবং রাষ্ট্রগুলির মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য যেই ধরনের বৈশ্বিক পরিবর্তন, লিডারশিপ দরকার, সেই জায়গাতে উনি একটা বড় রকমের ফোকাস দিবেন বলে আমি মনে করি। ভারতের সাথে সাইলেন্ট বৈঠকের বিষয়ে আপনি কতটা আশাবাদী? ভারতের পররাষ্ট্র নীতি এই মুহূর্তে একটা বড় ধরনের পরিবর্তন দিয়ে যাবে, কারণ যেহেতু তারা বাংলাদেশের ক্ষেত্রে একটা পলিটিক্যাল পার্টির উপরেই নির্ভরশীল ছিল গত 15 বছরে, যদিও তারা মনে করেন যে তারা জনগণের সাথে ছিলেন, কিন্তু এই জনগণের ডেফিনেশনটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সেই কারণে আমার মনে হয় যে ভারতের এই মুহূর্তে কূটনৈতিকভাবে খুব বেশি প্রস্তুতি নেই বাংলাদেশের পরিবর্তিত লিডারশিপের সাথে এনগেজ হওয়া। এটা একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হলো সেটা যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এখন অনেক বেশি গ্লোবাল কনটেক্স আছে, সুতরাং বাইল্যাটারালি একটা দেশকে কেন্দ্র করে বাংলাদেশ পররাষ্ট্রনীতি দেখবে না, সুতরাং সেটাও একটা বিষয় আছে। এবং ভারতের নিশ্চিতভাবেই যখন জাতিসংঘে রিপ্রেজেন্টেশন থাকবে, তাদেরও অনেক রকমের সাইডলাইন মিটিংস এবং তাদেরও যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা, সেই জায়গাতে রিফ্লেক্ট করবে। তবে আমি মনে করি যে এই সাইডলাইন মিটিংগুলিতে বা তাদের যতই বিজি স্কেজুল থাকুক না কেন, বাংলাদেশের মানে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বা ডক্টর ইউনূসের সাথে কথাবার্তা বলার সুযোগটা আসলে পররাষ্ট্র নীতিতে ভুল হবে যদি সেটাকে ভারত আমলে না নেয়। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে ভারতের উচিত হবে যে এই সাইডলাইন মিটিংয়ে কথা বলা। তারপরে যেহেতু ভারতের জাতীয় স্বার্থ, এটা আমাদের বলার কিছু নেই, সুতরাং এটা তারাই তাদেরটা অনুধাবন করবে। স্যার, ফাইনাল কোশ্চেন, সেটা হচ্ছে আমরা দেখতেছি বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হতে যাচ্ছে, এই ধরনের একটা প্রচারণা বিদেশি গণমাধ্যমে করা হচ্ছে। সেই ক্ষেত্রে কি কোনো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো বার্তা দেওয়া উচিত? আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস বিষয়টি সরাসরিভাবে তুলে ধরতে পারেন চাইলে, কারণ এই যে বাংলাদেশকে কেন্দ্র করে উগ্রবাদ, জঙ্গিবাদ, বিভিন্ন বিষয়গুলিকে নিয়ে এক ধরনের প্রপাগান্ডা চালানো হয়, সেটা আমার মনে হয় এখন বহির্বিশ্বের কাছে তুলে ধরা দরকার আছে। নিশ্চিতভাবে যে কোনো দেশেই এক্সট্রিমিজম, র্যাডিক্যালাইজেশনের প্রবলেম আছে, এতে কোনো দ্বিমত নাই, কিন্তু বাংলাদেশকে যেভাবে অন্ততপক্ষে হাইলাইট করা হয় বা মাইনরিটি রাইটস নিয়ে হাইলাইট করা হয়, এটা আমার মনে হয় বাংলাদেশের মানুষকে অসম্মান করা। তবে অনেক ক্ষেত্রে ভারতীয় গণমাধ্যমগুলিতে দেখেছি, অনেক ক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যমগুলিতে দেখেছি যে বাংলাদেশে একটা যেটাকে আমরা বলি ফার রাইট উত্থান হচ্ছে। আমার মনে হয় যে এটা মানুষের চয়েস, এবং সাধারণ মানুষ কি চান না চান সেটা সাধারণ মানুষের উপরেই ছেড়ে দেওয়াটা উচিত। আমি মনে করি যে জাতিসংঘ নয়, শুধু জাতিসংঘের বাইরেও যেসব সভা থাকবে, সেই জায়গাতে আমার মনে হয় যে এই অ্যালার্মিস্ট ভিউটাকে তুলে ধরা দরকার আছে। আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ এবং জাতিসংঘে অনেক দেশ আছে যাদের সাথে কোলাবোরেশনে বাংলাদেশ এই উগ্রবাদ বা জঙ্গিবাদের যদি কোনো রকমের অবস্থা থেকে থাকে, সেটাকে ডিল করতে পারে। একটা উপদেশ আমার সবসময় থাকে যে আমরা যেন বিদেশি ন্যারেটিভে না পাই,
কারণ বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য সবকিছুর সাথে কিন্তু বাংলাদেশের রেপুটেশন জড়িত। সুতরাং আমরা যতই এই বিষয়গুলিকে মানে না বুঝে, না চিন্তা করে তুলে ধরার চেষ্টা করি পত্র পত্রিকায়, সেটা আসলে